গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আমরা যে 11-এর যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম মহাকর্ষ, তো আমরা সেই চ্যাপ্টারটার প্রথম ক্লাসে আমরা কি আলোচনা করেছি না, এই মহাকর্ষ সূত্রের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ মহাকর্ষ সূত্র নামে যেটা নিউটন আর 1687 খ্রিস্টাব্দে তার প্রিন্সিপিয়া গ্রন্থে উল্লেখ করেছিলেন, তো সেটা কিন্তু কেবলমাত্র নিউটনই কিন্তু সৃষ্টি কর মানে অর্থাৎ তার সৃষ্টির বা তার রচনার পেছনে তার অবদান একার বললে হবে না। বিভিন্ন দার্শনিক প্রায় 1000-2000 বছর ধরে যে সমস্ত বিজ্ঞানী কিংবা দার্শনিকরা সেই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, তারা হলেন বিশেষ করে টলেমি থেকে শুরু করে, আর্যভট্ট থেকে শুরু করে, কোপারনিকাস থেকে শুরু করে, গ্যালিলিও থেকে শুরু করে, কেপলার কিংবা টাইকো ব্রেহে, এই সমস্ত বিজ্ঞানীদের অবদানও কিন্তু কিছু কম নয়। তো টাইকো ব্রেহে এবং কেপলার এবং গ্যালিলিও এদের দেওয়া তথ্যের উপর বেস করে বিজ্ঞানী নিউটন যখন তার মুন টেস্ট একটা যে এক্সপেরিমেন্ট করেছিলেন, অর্থাৎ চন্দ্রের যে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করলেন, এবং গ্যালিলিও যিনি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করেছিলেন, সেই দুটোর কম্প্যারিজন থেকে একটা ফার ডিফারেন্স দেখা গেছিল, প্রায় 3600 গুণ যে পার্থক্য ছিল। এবং সেই পার্থক্যটাকে ওভারকাম করার জন্য বিজ্ঞানী নিউটন দেখলেন কি, যদি পৃথিবীর অর্থাৎ ব্যাসার্ধের সঙ্গে প্রপোর্শনাল করে করা হয় তখন কিন্তু এটাকে ওভারকাম করা যাচ্ছে। এবং সেইখান থেকেই বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্রটা দিয়েছিলেন, অর্থাৎ ইনভার্স স্কোয়ার ল যাকে বলা হচ্ছে, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র তিনি দিয়েছিলেন। তো আজকে আমরা সেই মহাকর্ষ সূত্রটা যেটা বিজ্ঞানী নিউটন দিয়েছিলেন, F সমান g m1 m2 বাই ডি স্কোয়ার, অর্থাৎ মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু কণা তাদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়ে থাকে, তারা কি করে না, তাদের পরস্পর সংযোজককারী সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। তো এক্ষেত্রে এই সূত্রটা যেটা বিজ্ঞানী নিউটন দিয়েছিলেন, এটা একটা আকর্ষণ বল, এবং এই বলটা প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে আকর্ষণ করে কিংবা দ্বিতীয় বস্তুর উপর প্রথম বস্তুর যে আকর্ষণ বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। তো এই বলটা আকর্ষণ বল, অর্থাৎ আমরা এটাকে যদি দেখি, একে ভেক্টর রিপ্রেজেন্টেশন অর্থাৎ এর ভেক্টর রূপটা যদি বোঝার চেষ্টা করি, অর্থাৎ আমি যদি এই বলটা অর্থাৎ এই বলের মানটা কিন্তু এই সূত্র দ্বারা নির্ণীত হচ্ছে, কিন্তু এই বলের দিকটা কি হবে না, ফোর্স আমরা যদি বলছি 1 নম্বর বস্তুর ওপর 2 নম্বর বস্তুর জন্য আকর্ষণ বল, ফোর্স অন 1 ডিউ টু 2, 1 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল F অফ 1 ডিউ টু 2, সেটা আবার 2 নম্বর বস্তুর উপর 1 নম্বর দ্বারা প্রযুক্ত বল, এটা হচ্ছে ফোর্স অন 1 ডিউ টু 2। ঠিক একই রকম ভাবে 2 নম্বর বস্তুটার উপর 1 নম্বর বস্তুর দ্বারা বল, সেটাকে আমরা বলবো F অফ 2 ডিউ টু 1। আমরা দেখবো যে এই দুটো বল পরস্পর সমান এবং বিপরীতমুখী, সেই জন্য এইটাকে F অফ 1 2 ইজ ইকুয়াল টু মাইনাস অফ F টু 1। বোঝা গেছে, এই দুটো বল পরস্পরের সমান কিন্তু বিপরীতমুখী। অর্থাৎ নিউটন প্রদত্ত যে এই মহাকর্ষ সূত্রের কতগুলো বৈশিষ্ট্য আমরা যদি দেখি, তো প্রথমত এই সূত্রটা কখন প্রযোজ্য হবে সেটা আমাদেরকে কিন্তু ভালো সঠিকভাবে জানতে হবে। কারণ কি, এটা অবশ্যই ক্ষেত্রে বিন্দু ভরের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, অর্থাৎ বস্তুগুলোকে বিন্দু ধরে নিয়ে তাদের মধ্যেই কিন্তু আকর্ষণ বল দেওয়া হয়েছে। অর্থাৎ মহাকর্ষ সূত্র যার কি বৈশিষ্ট্যগুলো কি কি, এই সূত্রের বৈশিষ্ট্যগুলো কি কি, তো তারপরেই আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশনে যাব। তো এই সূত্রের বৈশিষ্ট্যটা কি, যে তথ্যের উপর ভিত্তি করে দিয়েছিলেন, যে প্রথম বৈশিষ্ট্য কি, এটাকে বস্তুগুলোকে বিন্দু ভর হতে হবে, অর্থাৎ পয়েন্ট মাস বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা কেবলমাত্র প্রযোজ্য। বস্তু যদি বড় হয় তখন কিন্তু আমরা এই সূত্রটাকে প্রয়োগ করতে পারবো না। তো তখন আমরা কি করে থাকি, তখন বস্তুটাকে কিন্তু আমরা বিন্দু ধরে নেব। কারণ কি, তাদের মাঝের দূরত্ব যদি তাদের আকারের তুলনায় অনেক বড় হয় তখন কিন্তু আমরা তাকে বিন্দু ধরতে পারি। সাপোজ কি, আমরা এইখানে দাঁড়িয়ে এই যে বস্তুটাকে, ধরো আমরা পেনের খোলাটাকে আমরা দেখছি কি একটু বড় দেখতে পাচ্ছি, কিন্তু এইটাকে যদি আমরা
1 কিলোমিটার দূরে নিয়ে চলে যাই, তখন কি হবে, এইটাকে কিন্তু আর এর যে আকৃতিটা একটা বিন্দুর মতো মনে হবে। অর্থাৎ কোনো বস্তু এবং আর একটা বস্তুর মাঝে দূরত্ব যখনই বেড়ে যাবে অনেক, তার আকার থাকলেও তাকে আমরা বিন্দু হিসাবে ধরব। তো বোঝা গেছে। তো মহাকর্ষ সূত্রটাকে প্রয়োগ করার সময় আমাদের সতর্ক থাকতে হবে, বিন্দু ভরের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। কিংবা বস্তুটাকে আমরা যদি স্ফেরিক্যালি সিমেট্রিক ধরা হয়, কোনো বস্তু যদি গোলীয় ধরা হয় অর্থাৎ স্ফেয়ার অর্থাৎ গোলকের মতো হয়, তখন কিন্তু আমরা নিউটনের যে সেল থিওরি রয়েছে, অর্থাৎ কি যে স্ফেরিক্যালি সিমেট্রিক বডিগুলোকে নিউটনের সেল থিওরি তিনি দিয়েছিলেন, যে সেল থিওরি বা স্ফেরিক্যালি সিমেট্রিক বস্তুগুলো যদি হয় এবং তারা যদি খুব বড় হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সেই বস্তুটাকে তার পুরো ভরটাকে তার কেন্দ্রে আছে ধরে নিয়ে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। স্ফেরিক্যালি সিমেট্রিক বস্তু কোনগুলো? একটা স্ফেরিক্যাল সেল হতে পারে, অর্থাৎ যার হচ্ছে কিনা ভেতরটা ফাঁপা এবং তার একটা খোলকের মতো রয়েছে, স্ফেরিক্যাল সেল হতে পারে। অর্থাৎ এই একটা সেল, অর্থাৎ আমরা যদি ফুটবল বলি, ফুটবলের একটা পাতলা চামড়া রয়েছে, সেই চামড়াটাকেই একটা থিকনেস রয়েছে এবং সেটার ভর আমি যদি বলি m। এখন এই বস্তুর সামনে আর দূরত্বে যদি আমি কোনো একটা বস্তু m কে রাখি, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা নিউটনের সূত্র থেকে আমরা প্রয়োগ করতে পারবো, সেখানে কি না এই পুরো ভরটাকে তার কেন্দ্রে আছে ধরে নিয়ে তাদের মাঝের যে দূরত্ব, যেটাকে আমি r বলছি, সেই দূরত্বের সঙ্গে আমি এই সূত্রতে প্রয়োগ করতে পারবো। কি হবে তখন সূত্রটা? অর্থাৎ m ভরের বস্তুর উপর এই স্ফেরিক্যাল সেলের জন্য আকর্ষণ বলের মানটাকে আমরা কি করতে পারি, F সমান যে g ইন্টু m ইন্টু m/r², এই সূত্রতে প্রয়োগ করে দিতে পারি। যদি এই rটা, এই যে সেলটার যদি ব্যাসার্ধ যদি r বলি, এই r এর থেকে যদি অনেক বড় হয়, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই সরাসরি করে দিতে পারি। অর্থাৎ কোন স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল বস্তুর ক্ষেত্রে তার পুরো ভরটাকে আমরা তার কেন্দ্রে আছে ধরতে পারি। কারণ কি, এর এক্সপ্লেনেশনটা কি না, এই বস্তুটার উপর এই যে ভর স্ফেরিক্যাল সেলের বিভিন্ন অংশের যে আকর্ষণ বলের ডিরেকশনগুলো সব বিভিন্ন আকর্ষণ বলের যে দিকগুলো এমনই হতে থাকবে এবং তাদের রেজাল্ট্যান্ট ফোর্সটা কিন্তু হবে এই সেন্টার বরাবর। বোঝা গেছে? তো সেইটা কিন্তু একটা সহজভাবে যে কোনো বস্তুকে, বড় বস্তুকে যদি আমরা স্ফেরিক্যালি ধরে নিই, সিমেট্রি রয়েছে, তখন স্ফেরিক্যাল সিমেট্রি থেকে আমরা তখন কিন্তু সহজেই এই সূত্র প্রয়োগ করে দিতে পারি, বস্তুটার ভর তার সেন্টারে আছে ধরে নিই। কিংবা যদি কোনো সলিড স্পেয়ারও হয়ে থাকে, অর্থাৎ পুরোটাই ঘনকার বস্তু, মানে আয়তঘনকাকার বস্তু, আয়তঘন বলছি, পুরো গোলক মানে পুরোটাই ভরে ভর্তি রয়েছে, তাহলেও কি ঠিক একই রকম ভাবে আমরাও এক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ স্ফেরিক্যাল সেল হোক কিংবা স্ফিয়ার হোক, সলিড স্ফিয়ার, দুজনের ক্ষেত্রেই আমরা কিন্তু আকর্ষণ বলটাকে সিম্পলি রিপ্লেস করে দিতে পারি g ইন্টু mm/r², যতক্ষণ পর্যন্ত এই rটা r এর থেকে অনেক বেশি হবে। বোঝা গেছে? কিংবা তার সমানও হলেও আমরা এই সূত্রটাকে প্রয়োগ করতে পারবো। এটা বিজ্ঞানী নিউটনের সেল থিওরি, তিনি সেল থিওরিতে এটা প্রমাণ করেছিলেন। তাছাড়া কি, কোনো একটা স্ফেরিক্যালি সিমেট্রিক বস্তুর যদি ভেতরে না থেকে, বাইরে না থেকে যদি ভেতরে থাকে কি হবে? অর্থাৎ স্ফেরিক্যালি সিমেট্রিক বস্তুটার ক্ষেত্রে যদি আউটসাইডে না থেকে বস্তুটা যদি তার ভেতরে থাকে, অর্থাৎ সেলের ভেতরে থাকে, অর্থাৎ ছবিটাকে আমরা যদি এইভাবে আঁকি, বস্তুটা ধরো সেন্টারে অর্থাৎ ইনসাইডে কোথাও রয়েছে একটা বস্তুকণা আর দূরত্ব, এইটা তখন স্মল r বলছি, তখন যে এই সূত্রটা কি হয়ে যাবে না, এই বস্তুর উপর, এইখানে রাখা m ভরের বস্তুর উপর এই স্ফেরিক্যাল সেলের জন্য আকর্ষণ বলটা কি হবে না, F সমান 0 হবে। কারণ কি, ভেতরে রাখা কোনো বস্তুর উপর বিভিন্ন আউটসাইডের ফোর্সগুলো এমন ভাবে কাজ করবে যে তাদের রেজাল্ট্যান্টটা হবে কিন্তু 0। বিভিন্ন অংশের যে ভরের বিভিন্ন অংশের যে আকর্ষণ বলগুলো যেভাবে আউটের দিকে কাজ করবে, বাইরের দিকে, তাদের টোটাল রেজাল্ট ভেক্টর যোগ করলে কিন্তু আমরা পাবো হচ্ছে 0। অর্থাৎ যতক্ষণ rটা লেস দেন r হবে, ততক্ষণ কিন্তু কোনো বস্তু যদি তার মধ্যে থাকে
বস্তুটার দ্বারা উপর কিন্তু সমগ্র ভরের আকর্ষণ বল কিন্তু 0 হবে। ঠিক একই রকম ভাবে কোনো একটা সলিড স্ফিয়ারের মধ্যে যার ব্যাসার্ধ হচ্ছে আর দূরত্বে, স্মল আর দূরত্বে যদি আমি একটা বস্তু কণা m কে রাখি, তাহলে তার উপর আকর্ষণ বল কিন্তু হয়ে যাবে এই যে ভেতরের যে ভরটা, যে আমি তাকে যদি আলাদা m ড্যাশ নাম দিই, তার জন্যই হবে তার আকর্ষণ বলের মানটা। অর্থাৎ F সমান তখন কি হবে, তখন কিন্তু পুরো ভর তাকে কিন্তু আকর্ষণ করতে পারছে না, ভেতরের যে ভর, এই বস্তু কণাটার ভেতরে অবস্থিত ভরটা কিন্তু তাকে আকর্ষণ করবে। তখন কি হবে সূত্রটা, F সমান g m ড্যাশ m বাই r স্কয়ার। এখন এই যে r m ড্যাশের মানটাকে যদি আমি m ড্যাশের আকারে কনভার্ট করি, যদি ধরে নিই এটা একটা রো ঘনত্বের বা ডি ঘনত্বের একটা গোলক ছিল, তাহলে m সমান আমরা কি লিখতে পারতাম, m সমান 4/3 পাই r কিউব ইনটু রো, আর m ড্যাশ সমান কি হবে না 4/3 পাই r কিউব রো। তো এখন এই m ড্যাশ বাই m যদি করি আমরা দেখতে পাবো, তাহলে 4/3 পাই r কিউবটা কেটে যাবে, তাহলে থাকছে r কিউব বাই r কিউব। তো আমরা এই অর্থাৎ m ড্যাশটাকে আমরা কনভার্ট করে দিতে পারি m ইনটু r কিউব বাই r কিউব। তো এই মানটাকে নিয়ে যদি আমরা এখানে বসাই, অর্থাৎ গোলকটাকে যদি রো ঘনত্বের একটা বস্তু ধরি, তাহলে এক্ষেত্রে g ইনটু এই m ড্যাশের জায়গায় আমরা যদি বসাই g m r কিউব বাই r কিউব, আর আগে থেকে আছে m আর নিচে রয়েছে r স্কয়ার। তো এই ক্ষেত্রে জেনারেলি r স্কয়ার r কিউব কেটে গিয়ে হবে g m r বাই r কিউব। তো অর্থাৎ রো ঘনত্বের কোনো গোলকের অভ্যন্তরে কোনো বস্তু রাখলে তার যে রিলেশনটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এইরকম ভাবে। তো এইভাবে এটাকে বলা হচ্ছে নিউটনের সেল থিওরি। এটার সাহায্যে কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি যে কোনো স্ফেরিক্যালি সিমেট্রিক বস্তুর ক্ষেত্রে তাকে সহজে আমরা সেখানে মহাকর্ষ সূত্রটাকে প্রয়োগ করতে পারছি এবং পুরো বস্তুটাকে তার কেন্দ্রে আমরা ভরটা জমা আছে ধরে নিতে পারছি। তো মহাবিশ্বে বেশিরভাগ যে বস্তুগুলো রয়েছে তারা সবাই আমরা জানি যে গোলাকাকৃতি, এবং তাদের ক্ষেত্রে সেই স্ফেরিক্যালি সিমেট্রিক ধারণা থেকে আমরা কিন্তু সহজে মহাকর্ষ সূত্রটাকে প্রয়োগ করতে পারছি। তো আমরা স্ফেরিক্যালি সিমেট্রিক ব্যাপারটাতে চলে গেলাম, জানলাম কিভাবে বড় বস্তুর ক্ষেত্রেও তাকে আমরা এই নিউটনের মহাকর্ষ সূত্রটাকে প্রয়োগ করতে পারি। তো এরপরে আরো একটা এই যে মহাকর্ষ সূত্রের বৈশিষ্ট্যতে চলে আসছি, সেটা কি না অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার তৈরি করে এরা, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া। কোন বস্তু আর একটা বস্তুর উপর যদি আকর্ষণ বল দিচ্ছে সেটাকে যদি অ্যাকশন বলি বা ক্রিয়া বলি, আর আর অন্য বস্তুটা তার উপর যে দিচ্ছে আকর্ষণ বল তাকে যদি প্রতিক্রিয়া বলি অর্থাৎ রিঅ্যাকশন বলি, অর্থাৎ প্রতিক্রিয়া। এই ক্রিয়া প্রতিক্রিয়া একটা সংস্থা গঠন করবে, অর্থাৎ শুধু একটা বস্তু যে তাকে টানবে শুধু তা নয়, সমানভাবে অন্য বস্তুটাও তাকে বিপরীত মুখে টানবে। অর্থাৎ এই ছবি থেকে আমরা যদি লিখি, সেটা আমরা বলেছি ফোর্স অন 1 ডিউ টু 2 ইকুয়াল টু অপোজিট হবে 2 ডিউ টু 1, ফোর্স অন 2 ডিউ টু 1। এটা অ্যাকশন রিঅ্যাকশন কিন্তু একটা যে সংস্থা এরা গঠন করবে। এবং এই যে বলটা আর একটা বিশেষ বৈশিষ্ট্য কি, তাদের সংযোজককারী সরল রেখা, অর্থাৎ তাদের কেন্দ্র বরাবর সংযোজককারী সরল রেখা বরাবর কাজ করবে এবং তাদের মধ্যবর্তী দূরত্বের সঙ্গে, অর্থাৎ তাদের দূরত্বের সঙ্গে সম্পর্কযুক্ত। এইটাকে আমরা বলা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। তাহলে এই বলটা এক প্রকারের হচ্ছে কেন্দ্রীয় বল। এই কেন্দ্রীয় বল সম্পর্কে আমরা উঁচু ক্লাসে পড়বো, যেখানে বলা হবে কি সেই কেন্দ্রীয় বলগুলো অবশ্যই দূরত্বের একটা ফাংশন হবে, দূরত্বের ফাংশন, এবং দূরত্বের ফাংশন এবং বলটার অভিমুখ কেন্দ্র বরাবর হবে। আমরা যখনই কোনো বৃত্তাকার পথে কোনো বস্তুকণা ঘুরছে, আমরা পড়েছি যে অভিকেন্দ্র বল বলে একটা বল কাজ করে, কেন্দ্রমুখী বল, এবং সেই বলটাও কিন্তু ইনভার্সলি বর্গের সঙ্গে ব্যাসার্ধের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত রয়েছে। এই রকম বলগুলোকে বলা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। তো এই সেন্ট্রাল ফোর্সের আন্ডারে কোনো বস্তুকণা যখন ঘুরতে থাকে, তখন আমরা জানি কি তার যে কৌণিক ভরবেগ এটা কিন্তু ধ্রুবক হয়।
কৌণিক ভরবেগ আমরা যেটাকে এল দ্বারা প্রকাশ করেছি, এল সমান আর ক্রস পি, এইটা ধ্রুবক হবে। অর্থাৎ আমরা যে ডিএল বাই ডিটি যদি করি আমরা পাবো আর ক্রস এফ। যদি এই যে বলটার কথা বলছি, ফোর্সটা যদি তাদের মধ্যবর্তী রেডিয়াসের ফাংশন অর্থাৎ যে ব্যাসার্ধের যদি ফাংশন হয়ে থাকে, তখন কিন্তু এদের ক্রস প্রোডাক্ট হয়ে যাবে 0। তখনই সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ফোর্সের অন্তর্গত কোনো বস্তু কণার যে কৌণিক ভরবেগটা ধ্রুবক থাকে। কৌণিক ভরবেগ কাকে বলা হচ্ছে? কৌণিক ভরবেগ যখন ধ্রুবক থাকে তখন বস্তু কণাটা কিন্তু একটা নির্দিষ্ট তলে ঘুরতে থাকে। কোনো বস্তু কণা যদি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটা তলে ঘুরছে, তো কৌণিক ভরবেগ কিন্তু আমরা জানি যে অক্ষ বরাবর উপরের দিকে প্রকাশিত হয়। সেই কৌণিক ভরবেগ ধ্রুবক থাকা মানেই কিন্তু বস্তুটার যে গতিটা একটা তলে ঘটবে। আমরা এই মহাকর্ষ বলের অধীনে গতিশীল যদি বস্তুগুলোর অর্থাৎ এই বিভিন্ন গ্রহগুলোর গতি যদি পর্যবেক্ষণ করি, তারা কিন্তু একটা তলে ঘটছে। অর্থাৎ পৃথিবী একটা নির্দিষ্ট তলে কিন্তু আবর্তন করে চলেছে সূর্যকে। কারণ তাহলে এটা একটা সেন্ট্রাল ফোর্স। তাহলে সেন্ট্রাল ফোর্স হওয়া মানে কি? সেই বলটা অবশ্যই একটা ব্যাসার্ধের ফাংশন হবে, অর্থাৎ দূরত্বের ফাংশন হবে, এবং তার যে কৌণিক ভরবেগ ধ্রুবক হবে। কৌণিক ভরবেগ ধ্রুবক হলেই সে তখন একটা তলে কিন্তু তার গতিটা হতে থাকবে। তো এই বলের একটা বৈশিষ্ট্য, তাহলে মহাকর্ষ বলও কিন্তু একটা সেন্ট্রাল ফোর্স, এবং এটা একটা কনজারভেটিভ ফোর্স অর্থাৎ সংরক্ষী বল। এই বলের অধীনে কোনো বস্তুর কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় গেলেই তার শক্তি কিন্তু সংরক্ষিত থাকে। এটা সেন্ট্রাল ফোর্স, সঙ্গে সঙ্গে এটা একটা কনজারভেটিভ ফোর্সও বটে। কনজারভেটিভ ফোর্স, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা উঁচু ক্লাসে যখন সায়েন্সে পড়বো গ্র্যাভিটেশনটাকে, সেখানে আমরা আরো ডিটেলসে আলোচনা করব প্রত্যেকটা জিনিসকে নিয়ে। তো আমরা এই বৈশিষ্ট্যগুলো এখানে এক জায়গায় বলছি যে এরা কি ধরনের, এবং এই বলটা হচ্ছে একটা ইউনিভার্সাল ইউনিভার্সাল, এর হচ্ছে সার্বজনীন ব্যাপারটা রয়েছে। অর্থাৎ এ শুধু কেবলমাত্র মহাবিশ্বের দুটো বস্তু কণার মধ্যে যে প্রযুক্ত হবে তা নয়, এটা কিন্তু যে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু, পৃথিবীর উপর দুটো বস্তুর মধ্যে যেমন হবে, পৃথিবীর সঙ্গে সূর্যেরও হবে, সমস্ত বস্তুর মধ্যে কিন্তু এটা কার্যকরী হবে। এটা একটা সার্বজনীন ইউনিভার্সাল বল, অর্থাৎ ক্ষুদ্রতম রেঞ্জ থেকে শুরু করে অসীম দূরত্ব পর্যন্ত এর কিন্তু বিস্তার রয়েছে এবং এর প্রভাব দেখা যায়। এটাকে এই জন্য বলা হচ্ছে কি ইউনিভার্সাল বা সার্বজনীন। তো এই সার্বজনীন ব্যাপারটা কিন্তু বর্তমানে কিছুটা বিঘ্নিত হয়েছে, যখন দেখা গেছে যে দূরত্ব খুবই কাছের হয়, যে অর্থাৎ নিউক্লিয়াসের দূরত্বের কাছাকাছি, অর্থাৎ 10⁻⁻15 মিটার দূরত্বের কাছাকাছি চলে আসবো, কিংবা কোনো বস্তু কণা যদি আলোর গতিতে গতিশীল হয় সেই ভরটা, তখন কিন্তু এই সিম্পল মহাকর্ষ সূত্র কিন্তু প্রযোজ্য হবে না। অর্থাৎ যদি আলোর গতিবেগে গতিশীল হয়, অর্থাৎ আপেক্ষিকতাবাদ তখন চলে আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা একটু আবার তার সার্বজনীন রূপটা হারিয়ে ফেলে। তো এইগুলো হচ্ছে এই মহাকর্ষ যে সূত্র, তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে। আবার আরো একটা বিশেষ বৈশিষ্ট্য কি রয়েছে, আমরা যদি বলি এই সূত্রটা কিন্তু যে বস্তু নিরপেক্ষ, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল হচ্ছে, পাশে যদি আরো একটা অন্য বস্তু থেকে থাকে, তাহলে এই বস্তু কিন্তু এদের আকর্ষণ বলকে কিন্তু প্রভাবিত করবে না। অর্থাৎ এরা হচ্ছে কিন্তু বলগুলো সুপারপজিশন প্রিন্সিপাল নীতি মেনে চলে। অর্থাৎ এখানে বল হচ্ছে কিন্তু অন্য বস্তুর দ্বারা প্রভাবিত হবে না, অর্থাৎ এখানে এরা সুপারপজিশন প্রিন্সিপাল মেনে চলবে। অর্থাৎ উপরিপাত নীতি মেনে চলবে, ভিন্ন ভিন্ন বস্তুগুলো পরস্পরের বলকে কিন্তু প্রভাবিত করবে না। এই সমস্ত গুলো হচ্ছে এই যে বস্তু বা মহাকর্ষ সূত্রের কিছু বৈশিষ্ট্য। তাছাড়া কি আরো কি এই বস্তুগুলো, আমরা মহাকর্ষ বলটা কিন্তু দেখেছি পৃথিবীর উপর, যে আমরা দুজন ব্যক্তি বা দুজন ছাত্র বা দুজন শিক্ষক রয়েছে, তারা কিন্তু পরস্পর আকর্ষণ যে মহাকর্ষ বলের দরুন যদি ঘটতে থাকে, তবে তো পরস্পর জুড়ে যাওয়া উচিত ছিল, পরস্পর গায়ে ঠেকিয়ে যাওয়া উচিত ছিল, অর্থাৎ সমস্ত বস্তুর ঠোকাঠুকি লেগে যাওয়া উচিত ছিল। কিন্তু এটা হবে না, এটা অনুভূতি অনেকটাই মান কম হওয়ার জন্য আমরা অনুভব করি না। তো ম্যাসিভ পার্টিকেল অর্থাৎ ভারী ভারী বস্তুদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অর্থাৎ ম্যাসিভ পার্টিকেল যদি হয়ে থাকে, অর্থাৎ খুব ভারী বস্তুর ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের অনুভূতিতে তখনই আসবে। সেই জন্য কিন্তু এই সূত্র দিয়ে ভিন্ন ভিন্ন যে আমরা জায়গায়
জোয়ার ভাটার ব্যাপারটা কিন্তু আলোচনা করতে পারি, কিংবা চন্দ্র সূর্যের যে গতিবেগ থেকে শুরু করে তার যে পর্যায় কাল এগুলো নির্ণয় করতে পারি এই সূত্র থেকে। তো এই সমস্ত গেল হচ্ছে মহাকর্ষ সূত্রের যে কিছু বৈশিষ্ট্য। এই মহাকর্ষ সূত্রের বৈশিষ্ট্যের পরেই আমরা চলে আসছি এই সূত্রের যে একটা ভেক্টর রূপ একটা রয়েছে, যদিও এই ভেক্টর রূপটা এবং এই সুপারপজিশন প্রিন্সিপাল দুটোকে দিয়েই কিন্তু কিছু গাণিতিক প্রশ্ন আমাদের করতে হয়। অর্থাৎ ভেক্টর রূপটা কি জিনিস, অর্থাৎ তার দিককে আমাদেরকে আনতে হবে। যেহেতু বল একটা ভেক্টর রাশি, তাহলে কিন্তু এই যে মহাকর্ষ সূত্রের যে আকর্ষণ বলটাও কিন্তু একটা দিক থাকবে। সাপোজ আমরা একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে, যদি 3টা বস্তুকণা রয়েছে, তাদের একটার উপর অন্যগুলোর জন্য আকর্ষণ বলের মান কত হবে। তাহলে ধরো এখানে বলছি m1 বস্তু, এখানে রয়েছে m2 বস্তু, এখানে রয়েছে m3 বস্তু। তাহলে যে কোনো একটার উপর আকর্ষণ বল, তাহলে ধরো বলছি m1 বস্তুর উপর m2 এবং m3 বস্তুর উপর দ্বারা আকর্ষণ বলের মান নির্ণয় করো। তাহলে পরস্পরকে যদি আমি যোগ করে দিই স্ট্রেট লাইন দিয়ে, তো এখানে আমি দেখতে পাচ্ছি স্ট্রেট লাইন হয়নি, তো আমরা ধরে নিচ্ছি স্ট্রেট লাইন হয়েছে। তাদের সংযোজকারী সরলরেখা, এটাকে বলছি ধরো r of 2 1, এটা বলছি r of 3 1। তাহলে এই দুজনের মধ্যে আকর্ষণ বল, তাহলে m ভরের বস্তুর উপর m2 এবং m3 বলের আকর্ষণ বলের মানগুলো এই দিক বরাবর হবে, এবং তার উপর লব্ধি বল কোন দিকে কাজ করবে না, তাদের রেজাল্ট্যান্ট ফোর্স এই দিকে হবে। তখন আমরা ভেক্টর যে সূত্র পড়েছি, ভেক্টর যোগের সূত্র, সেখান থেকে আমরা ভেক্টর যোগ করতে পারি, কিংবা তাদের উপাংশ হিসাবে ভেক্টরগুলোকে লিখে তাদের উপাংশকে স্কেলার যোগ করলেও তাদের লব্ধি বলের মান আমরা নির্ণয় করতে পারবো। তো আমরা কোনো গাণিতিক প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমরা তখন সেইখানে ভেক্টরটাকে কাজে লাগাবো। তো ভেক্টর যে যোগ, আমরা জানি ভেক্টর যোগটা যে দুটো সূত্র ভাবে করতে পারি, একটা হচ্ছে উপাংশ বিভাজনে করতে পারি, আর একটা এমনি ভেক্টর যোগের যে সূত্র আকারে আছে যেটা, সেটা দিয়েও করতে পারি। ভেক্টর যোগের সূত্র কি, যে রেজাল্টেন্ট ভেক্টরের সূত্র হচ্ছে কি রুট ওভার, ধরো সাপোজ এ বি ভেক্টরের যোগফলের সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos অফ সেই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণের মান, সেই হচ্ছে রেজাল্টেন্ট সূত্র প্রয়োগ করেও আমরা করতে পারি। কিংবা কোন ভেক্টরগুলোকে আমরা উপাংশতে বিভাজন করে ফেলবো, অর্থাৎ কোনো একটা বিন্দু থেকে x অক্ষ y অক্ষ ধরে নেব, কোনো একটা এদিকে ধরো y অক্ষ এদিকে x অক্ষ ধরে নেব, নিয়ে ওই বলগুলোকে কিন্তু হয় x অক্ষ এবং y অক্ষ বরাবর কিন্তু আমরা ভেঙে ফেলবো। অর্থাৎ আমাদের যদি কোণের মানটা জানা থাকে এবং এই বলের মানটাকে আমরা দুটো উপাংশে ভাগ করে ফেলবো, ঠিক এই বলের মানটাকেও আমরা এই কোণটা জানা থাকলে দুটো উপাংশে, এই উপাংশ আর এই উপাংশে ভাগ করে ফেলবো। তো এই দুটো উপাংশ পরস্পরকে কিন্তু বিয়োগ হবে তাদের ক্ষেত্রে, আর এই দুটোর ক্ষেত্রে কিন্তু দেখবো একই রেখা বরাবর হয়ে যাওয়ার জন্য যোগ হবে। তো এইভাবে আমরা ভেক্টর যোগ প্রয়োগ করে কিন্তু, অর্থাৎ সুপারপজিশন প্রিন্সিপাল এবং ভেক্টর এই দুটোকে কাজে লাগিয়ে কোনো বস্তুর উপর আমরা মহাকর্ষ বলটাকে নির্ণয় করব। তো এক্ষেত্রে এই বলটা নির্ণয় করাটা কেবলমাত্র একটা গাণিতিক যে আমাদের প্র্যাকটিস বা গণিত করতে পারছি কিনা সেটা যাচাই করা, কারণ এই সমস্ত বলগুলো আমাদের অনুভূতির বাইরে, আমাদের এইগুলো কোনো কাজেই লাগে না, কারণ দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বলের মানটা খুবই কম হয়। তো আমরা এই যে মহাকর্ষ ধ্রুবক, যেটা আগের ক্লাসে আলোচনা করেছি, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, তো এর মানটা জানি যে খুবই কম। এই মান কমের জন্যই কিন্তু এই বলটার মানটা খুব কম হচ্ছে। তো এই সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মান কিন্তু আমরা নির্ণয় করেছি, বা বিজ্ঞানীরা অ্যারেঞ্জ করেছে নির্ণয় করার জন্য। কিভাবে তারা নির্ণয় করবেন, ক্যাভেন্ডিশ এক্সপেরিমেন্ট, ক্যাভেন্ডিশ এক্সপেরিমেন্ট, এটা আমরা কোনো ক্লাসে বা অন্য কোনো দিন আলোচনা করব, কিভাবে মহাকর্ষ যে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মানটা নির্ণয় করেছেন ক্যাভেন্ডিশ, সেটা আমরা কোন একটা ক্লাসে আলোচনা করব। তো এটা গেল হচ্ছে মহাকর্ষ সূত্র এবং তাকে আমরা কিভাবে প্রয়োগ করব, এবং প্রয়োগ করার জন্য কি কি বিশেষ দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ কখনো বৃহৎ বস্তুর ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে পারি, এবং তাকে আমরা স্ফেরিক্যালি সিমেট্রিক ধরেই কিন্তু আমরা সব ক্যালকুলেশনগুলো করব। তো আমরা যদি বিস্তৃত বস্তুটার আকৃতি ভিন্ন প্রকৃতির হয়, আমরা উঁচু ক্লাসে যখন বিএসসিতে ফিজিক্স পড়বো, সেখানে কিন্তু আমরা ইন্টিগ্রেশনকে কাজে লাগিয়ে কিন্তু মহাকর্ষ সূত্রের সাহায্যে আকর্ষণ বলটা নির্ণয় করব। তো সে যাই হোক, মহাকর্ষ সূত্রের পরবর্তী অংশ যেটা আমরা চলে আসছি, সেটা কি না, মহাকর্ষ সূত্র যে একটা সেন্ট্রাল ফোর্স আমরা জানলাম, তার সঙ্গে সঙ্গে এখানে আমরা জানছি
যে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর উপর মহাকর্ষ বলের মান। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি r হয়, পৃথিবীর ভর যদি m হয়, কোন পৃথিবী পৃষ্ঠে রাখা কোনো বস্তুর উপর আকর্ষণ বলটা কত হবে? না মহাকর্ষ সূত্র থেকে আমরা কি পাবো? F সমান g m বাই r স্কয়ার। তাহলে m ভরের কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠে রাখলে যে বলটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা। আবার এই বলটাকে তাহলে একক ভরে বস্তুর উপর আকর্ষণ বল যদি m না রেখে একক ভরের অর্থাৎ m কে যদি একক করে দিই, সেই আকর্ষণ বলটা কত হবে? f কত হয়ে যাবে? gm * 1/r স্কয়ার। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে অবস্থিত একক ভরে কোনো বস্তুর উপর আকর্ষণ বল, এটাকে কিন্তু আমরা অনেক সময় g একক g চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। অর্থাৎ g হচ্ছে একক ভরে কোনো বস্তুর উপর আকর্ষণ বল। এটা একটা কিন্তু ধ্রুবক হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর ভরটা ধ্রুবক, পৃথিবীর ব্যাসার্ধটা ধ্রুবক এবং মহাকর্ষ যে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক এটা ধ্রুবক। সেই জন্য পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত একক ভরে কোনো বস্তুর উপর আকর্ষণ বলটাও কিন্তু ধ্রুবক। তো আবার যদি দেখি এই সূত্রটাকে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সঙ্গে তুলনা করি, F সমান m * a। তাহলে m এই যে m ভরের বস্তুর উপর যে আকর্ষণ বলটার সঙ্গে তার ত্বরণের সঙ্গে তুলনা করি, তাহলে m * এই এর জায়গায় আমরা কি পাচ্ছি? gm/r স্কয়ার। তাহলে এটা একটা ত্বরণকেও বোঝায়, অর্থাৎ gm/r স্কয়ার এই যে রাশিমালাটা এটাও একটা ত্বরণকেও বোঝায়। অর্থাৎ আমরা mg লিখছি, এই g কে তাহলে কি বলা হচ্ছে? পৃথিবীর দরুন আকর্ষণের দরুন যে ত্বরণ অর্থাৎ অভিকর্ষজ ত্বরণও বলে বলা হয়, অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই অভিকর্ষজ ত্বরণ যাকে g বলছি সেটা আবার কি বলছি? যে একক ভরে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল, একক ভরের বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল। কিংবা আবার কি বলছি? একক ভরে বস্তুতে পৃথিবীর আকর্ষণের দরুন যে ত্বরণের সৃষ্টি হয়, একক ভরের বস্তুতে পৃথিবীর টানের জন্য যে ত্বরণ সৃষ্টি হয় তাকেও আবার বলছি g। অর্থাৎ এই g কিন্তু দুটো ভাবে তাকে সিগনিফাই করা হয়, যে একক ভরে বস্তুর উপর আকর্ষণ বল কিংবা অভিকর্ষজ ত্বরণ। তো এখন এই যাকে অভিকর্ষজ ত্বরণ g পাচ্ছি gm/r স্কয়ার, এই অভিকর্ষজ ত্বরণের মানটা কিন্তু আমরা জেনেছি এই যে ত্বরণের মান নির্ণয়ের মধ্য দিয়েই কিন্তু এই মহাকর্ষ সূত্রের আবিষ্কারটা হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই g এর মানটা কিন্তু এই যে ভরের উপর, পৃথিবীর ভরের উপর, পৃথিবীর ব্যাসার্ধের উপর অর্থাৎ দূরত্বের উপর একটা নির্ভর করবে। তো আমরা এর পরের ক্লাসে এই যে অভিকর্ষজ ত্বরণ তার হচ্ছে যে পরিবর্তনটা পৃথিবী পৃষ্ঠে পৃথিবীর উচ্চতার সঙ্গে সঙ্গে, পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে সঙ্গে কিংবা পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতার সঙ্গে সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়, কিংবা হচ্ছে কি পৃথিবীর আকৃতির জন্য কিভাবে পরিবর্তিত হয়, এটা আমরা পরের ক্লাসে আমরা এটা আলোচনা করব। তো আজকের ক্লাসে এইটা পর্যন্ত থাকলো। তোমরা বইটাকে ভালো করে পড়বে, বেসিক্যালি নিউমেরিক্যাল গুলো তোমরা সলিউশন করার চেষ্টা করবে। এই মহাকর্ষ সূত্রের আকর্ষণকে দিয়ে যে সমস্ত প্রবলেমগুলো থাকবে বইতে, তাহলে প্রবলেম গাইডলাইন আমরা কি পাচ্ছি? এই সূত্রটার দিয়ে যতগুলো গাণিতিক প্রশ্ন থাকবে সেখানে আমরা লাগাবো কি হচ্ছে কি? যে সুপারপজিশন প্রিন্সিপল, আর হচ্ছে কি ভেক্টর। এই দুটো জিনিসকে আমরা কাজে লাগিয়ে কিন্তু আজকের যে ক্লাসটাতে যতটা পড়ালাম তোমরা কিন্তু গণিতগুলো সমাধান করতে পারবে আশা করি। তো আজকে এই পর্যন্ত থাকছে।